অনেক কষ্টে কলেজের হোস্টেলে একটা সিট পেয়েছি। আমার রুমটা ছোট হওয়ায় আমি একাই থাকতাম। প্রথম কয়েক মাস দিন ভালোই কাটলো। রাত তখন 12:30। আমি প্রতিদিনের মতো লিখতে বসছিলাম, হঠাৎ কারেন্টটা চলে গেল। চারিদিকের পরিবেশটা কেমন যেন ভয়ঙ্কর হতে লাগলো। একটু একটু ভয় করছিল। হঠাৎ রুমের মধ্যে আমি একটা অপরিচিত ঘ্রাণ অনুভব করতে পারছি। মনে হচ্ছে আমার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে দেখি কেউ নাই। আমি মোমবাতিটা খুঁজতে লাগলাম। আমার ঠিক মনে আছে মোমবাতিটা আমি টেবিলে রেখেছিলাম, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। হঠাৎ সে অপরিচিত ঘ্রাণটা বেড়েই যাচ্ছে। জানলার পর্দার পাশের থেকে ঘ্রাণটা আসছে বলে মনে হচ্ছে আমার। আমি ভয়ে ভয়ে একটু এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলাম, কে ওখানে? আমার কথা শেষ না হতে পর্দার পেছন থেকে একটা অবয়বের মতো মেয়ে বেরিয়ে এসেছে। বলতে লাগলো, আমি শ্রেয়া, আমি ফিরে এসেছি বদলা নিতে। আর কিছু মনে নাই আমার। বোধহয় সেন্সলেস হয়ে গিয়েছিলাম। সকালে ঘুম ভাঙলো হোস্টেলে হইচই শুনে। আমি রাতের ঘটনার কথা ভাবছি, বোধহয় আমি স্বপ্ন দেখছি। হোস্টেলে হইচই শুনে এইসব চিন্তা বাদ দিয়ে দেখতে বের হলাম কি হয়েছে বাইরে। বাইরে বের হয়ে নিজে ভাবছি, এত পুলিশ কেন, কি হয়েছে? আমি একটু এগিয়ে যেতে দেখলাম জাকির ভাই আর বেঁচে নেই। কে যেন তাকে খুন করেছে। তার লাশটা ফ্যানের সাথে ঝুলছে। জাকির ভাইয়ের রুমটা রক্তে ভিজে গেছে। মনে হচ্ছে রক্ত দিয়ে গোসল করানো হয়েছে। জাকির ভাইয়ের পুরো শরীর ক্ষতবিক্ষত করা হয়েছে। মনে হচ্ছে যেন কোনো জন্তু জানোয়ার খুবলে খেয়েছে। জাকির ভাইয়ের মুখটা থেতলে দিয়েছে। আমার তখন হাজার প্রশ্ন। কে খুন করেছে? কেন খুন করলো? এরকম করে কেন মারলো? এসব ভাবতে ভাবতে আমার হঠাৎ চোখ পড়লো জাকির ভাইয়ের হাতটার দিকে। মনে হচ্ছে কেউ ব্লেড দিয়ে কেটেছে। একটু ভালো করে দেখতে লাগলাম। ওখানে লেখা ছিল রুম নম্বর 513। আমি এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছি। একা কি করে হতে পারে? রুম নম্বর 513-তে তো আমি থাকি। আমি কিছুই বুঝতে পারলাম না। জাকির ভাইয়ের হাত কেটে কেউ আমার রুম নম্বর লিখবে কেন? আমি তো এসব কিছুই জানি না। কে এমন করবে? কোনো না কেনই বা করলো? পুলিশের ডাকে আমি ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলাম। লাশটা ফ্যান থেকে নামিয়ে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিলাম। সবার মতো আমিও রুমে ছিলাম আর ভাবতে থাকি, কালকে রাতে মেয়েটি বলেছিল সে প্রতিশোধ নিতে এসেছে। সেই মেয়েটি খুন করেনি তো? আরে না, আমি হয়তো স্বপ্ন দেখছিলাম কালকে রাতে। এইসব ভাবতে ভাবতে দেখি সকাল গড়িয়ে সন্ধে হতে লাগলো। রুমের পরিবেশটাও কেমন একটা বদলে যেতে লাগলো। হঠাৎ রুমের বাল্বটা বন্ধ হয়ে গেল। আমি আবার অনুভব করতে লাগলাম সেই অপরিচিত ঘ্রাণ। আমার ভয় বাড়তে লাগলো। হঠাৎ রুমে নক করার শব্দ। আমি আরও ভয় পেয়ে যাই। একটু কাঁপা কাঁপা গলায় বলতে লাগলাম, কে ওখানে, কে? দরজার ওপাশ থেকে হাসিব ভাই বলতে লাগলো, সাদিক দরজাটা খোল, আমি হাবিব। আমি তাড়াতাড়ি করে দরজাটা খুলি। হাবিব ভাই ভিতরে আসলো। আমি খুব অবাক হলাম, কারণ একটু আগে আমার রুমের বাল্ব কাজ করছিল না, কিন্তু এখন হঠাৎ করে বাল্বটা জ্বলে উঠলো। রুমের পরিবেশটাও স্বাভাবিক, আর সেই অপরিচিত ঘ্রাণটাও নেই। হাবিব ভাই বলছে, কি হয়েছে তোমার? তোমার চেহারা এই অবস্থা কেন? আর এই ঠান্ডায় তুমি ঘেমে গেছো কীভাবে? আমি সব কিছু হ্যালোসিনেশন ভেবে হাবিব ভাইকে বললাম, একটা খারাপ স্বপ্ন দেখছি। তোমার স্বপ্নের কথা পরে শুনবো। এখন তুমি বাইরে এসো, বাইরে পুলিশ এসেছে, সবাই ডাকছে, তুমিও চলে আসো। সবাই ওইখানে আছে, আমি আসলাম। সবাই কিছু একটা বলাবলি করছে। পুলিশ বলেছিল কোনো মানুষকে এইভাবে কেউ হত্যা করতে পারে না। ময়না তদন্তের রিপোর্ট এসেছে, একটা হিংস্র পশু যেভাবে মাংস খুবলে খুবলে খায়, ঠিক সেইভাবে জাকিরের দেহটা করেছে। কিন্তু এটা কীভাবে সম্ভব? কাল রাতে জাকির ভাইয়ের রুম থেকে কোনো শব্দ আসেনি। পুলিশ জানতে চেয়েছে রুম নাম্বার 513-তে কে থাকে। আমি বললাম, আমি থাকি। পুলিশ বলল, তুমি কিছু জানো? জানলে বলে দে, পরে আমরা জানতে পারলে কিন্তু অনেক খারাপ হবে। আমি বললাম, সরি স্যার, আমি এসব কিছুই জানি না। আমি এখানে নতুন এসেছি, সবেমাত্র 810 দিন। কেউ শহর ছেড়ে কোথাও যাওয়ার চেষ্টা করবেন না, বলে চলে গেলেন পুলিশ। সেদিন রাতে সব ঠিক ছিল। পরের দিন সকালে ইউনিভার্সিটি গেলাম। দেখলাম বড় ভাইরা ডাকছে, বুঝতে বাকি নেই আজকে আমাকে র্যাগিং করবে। ভয়ে ভয়ে কাছে গিয়ে বললাম, জি ভাইয়া বলেন। ভাইয়া, তোমার সাহস তো কম নয়। বড় ভাইয়ারা দাঁড়িয়ে আছে, তুমি পাশ কাটিয়ে চলে যাচ্ছ, সালাম তো নাই। আমি, সরি ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া, এসব হবে না। ওইখানে দেখছো মেয়েটা, নীল শাড়ি পরা, ওই মেয়েটাকে তোমায় জড়িয়ে ধরতে হবে। আমি, ভাইয়া এটা আমি পারবো না, অন্য কিছু বলেন প্লিজ। ভাইয়া, তোকে ভদ্র ভাষায় বলছি, তাই বুঝতে পারছিস না? আমি, আচ্ছা আমি যাচ্ছি। ভয়ে ভয়ে মেয়েটির কাছে গেলাম। আমি মেয়েটির মুখটাও দেখি নেই এখনও। মাথা নিচু করে বললাম, আপু আমি কি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি? আপু বড় ভাইদের দিকে তাকিয়ে বললাম, এইবার আমি কিছুটা অবাক হয়ে তাকাই। ভাবছি এত সহজে জড়িয়ে ধরতে দিবে, কোনো মতলব নেই তো? আপু হাঁ করে তাকিয়েছো কেন? আমাকে হাক করো আর যাও।
আমি আপুকে জড়িয়ে ধরলাম, কিন্তু ছাড়তে ইচ্ছে করলো না। কেমন একটা মায়ায় পড়ে গেলাম, হারিয়ে গেছিলাম কোথায় যেন। আপুটার কথায় বাস্তবে ফিরে এলাম। আপু বলে, এবার ছাড়ো। আমি একটু লজ্জা পেলাম, বড়দের সামনে দিয়ে চলে গেলাম। বড় ভাইয়েরা অবাক হয়ে তাকিয়েছিল। খুশি মনে হোস্টেলে ফিরলাম। খাওয়া শেষ, প্রতি রাতের মতো আজও লিখতে বসলাম। রাত আনুমানিক 1:30 হবে। ঠিক সেই অপরিচিত ঘ্রাণ ভেসে আসলো। আমি কেন জানি হারিয়ে গেলাম সেই অপরিচিত ঘ্রাণে। আজ কেন জানি আগের মতো ভয় লাগছে না। হঠাৎ তখন একটা ভয়েস শুনতে পেলাম, ভয়ঙ্কর সেই আওয়াজ। কে যেন বলেছিল, ফিরে এসেছি আমি প্রতিশোধ নিতে। আমার আর কিছু মনে নেই, হয়তো সেন্সলেস হয়ে গেছিলাম। সকালে ঘুম ভাঙলো হোস্টেলের হইচই শুনে। বিছানায় বসে ভাবছি, আজকে আবার কি হলো। সকাল সকাল এত হইচই হোস্টেলে। বাইরে বের হতে দেখলাম হাবিব ভাইয়ের রুমের দিকে যাচ্ছে। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? কিছু না বলেই চলে গেল। তারপর নিজেই হাবিব ভাইয়ের রুমে যাই। হাবিব ভাইয়ের নাকি খুন হয়েছে। তার শরীর ক্ষতবিক্ষত, যেন কোনো জন্তু জানোয়ার মেরেছে। হাবিব ভাইয়ের মুখটা পুরো থেতলে গেছে। জাকির ভাই যেইভাবে খুন হয়েছিল ঠিক সেইভাবে। কিন্তু কে করেছে এইসব, কেন করেছে? এইসব ভাবতে ভাবতে চোখ পড়ল হাবিব ভাইয়ের হাতে ঠিক একইভাবে লেখা রুম নম্বর 513। আমার কাছে সব কিছু যেন অদ্ভুত লাগছিল। প্রথমে সেই অপরিচিত ঘ্রাণ, তারপর জাকির ভাই, এখন হাবিব ভাই, হাতে লেখা রুম নম্বর 513। মাথা ঘুরছিল হাজারটা প্রশ্ন, কিন্তু উত্তর জানা ছিল না। আমার কাছে সব কিছু কেমন একটা অদ্ভুত লাগতে শুরু করলো। প্রথমে সেই অপরিচিত ঘ্রাণ, পরে জাকির ভাই ও হাবিব ভাইয়ের খুন, আর দুজনের হাতে লেখা রুম নম্বর 513। আমার মাথা কাজ করছিল না। রুম নম্বর 513 বলতে কি বোঝাতে চাচ্ছেন? খুনি? আচ্ছা, খুনি কি আদৌ মানুষ নাকি কোনো প্রেতাত্মা? রুম নম্বর 513-র সাথে কী সম্পর্ক ওই খুনির? প্রত্যেককে খুনের পর কেন রুম নম্বর 513 লিখে রেখেছে? এরপর তাহলে কে খুন হতে যাচ্ছে? মাথা ঘুরছিল এইসব হাজারো প্রশ্ন, কিন্তু এর উত্তর আমার জানা ছিল না। এইসব চিন্তা করতে করতে আমি আমার রুমের সামনে এসে দাঁড়ালাম। তালাটা খুলে যেই রুমের ভিতরে প্রবেশ করলাম, দেখলাম একটা মহিলা আমার বিছানার উপরে বসে আছে। আমি খুব ভয় পাই এটা দেখে। আমি চিৎকার দিয়ে পাশের রুমের ভাইদের ডাকছি, কিন্তু কেন জানি আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। আমি আরও বেশি ভয় পেয়ে যাই। কিন্তু বিছানায় কে বসে আছে সেটা দেখার জন্য বুকে সাহস নিয়ে এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, কে ওখানে? আমার কথা শুনে মহিলাটি আমার দিকে তাকালো। আমি দেখলাম, আরে এটা তো মহিলা না, উনি তো সেই কলেজের আপুটা। আচ্ছা, উনি কি ভূত নাকি? উনি আমার রুমে ঢুকলেন কিভাবে? আমি তো রুমে তালা দিয়ে বাইরে গেছিলাম। আমি এইসব মনে মনে ভাবছিলাম, কিন্তু আমার ভাবনা শেষ হতে না হতে আপুটা বলতে লাগলো, আমি কোনো ভূত না। আমি আরও বেশি ভয় পেয়ে গেছি। কিভাবে আপুটা আমার মনের কথা জানলো? এইসব ভাবতে ভাবতে রুমের মধ্যে সেই অপরিচিত ঘ্রাণটা আসতে লাগলো। প্রতিদিনের মতো আজও ঠিক সময় আমার রুমের ইলেকট্রিসিটি চলে গেল। সেই অপরিচিত ঘ্রাণটা আমার খুব কাছে আসতে লাগলো। জানি না হঠাৎ কোথা থেকে রুমে যেন একটা হালকা আলো আসছিল। আমি সেই আলো দেখতে পাচ্ছিলাম যে আপুটা একটু আগে আমার বিছানায় বসেছিল, সেই আপুটার দেহ ফ্যানের সাথে ঝুলছে। এই দৃশ্য দেখার পর আমি সেন্সলেস হয়ে যাই। সকালে যখন ঘুম ভাঙলো, দেখলাম কিছুই হয়নি, সব কিছু স্বাভাবিক। ফ্যানে কোনো লাশ নেই। আমি কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু কি ওইসব সত্যি ছিল নাকি আমি স্বপ্ন দেখছিলাম? এইসব ভাবতে ভাবতে চোখ পড়লো ঘড়ির দিকে। ও হ্যাঁ, ইউনিভার্সিটির সময় হয়ে গেছে। তাড়াতাড়ি নাস্তা করে ইউনিভার্সিটির জন্য রওনা হলাম। ইউনিভার্সিটির ভিতরে ঢুকতে দেখলাম আপুটা দাঁড়িয়ে আছে। আমার কালকে রাতের কথা মনে হচ্ছিল। আমি কিছু না বলে আমার ক্লাসরুমে ঢুকতে যাবো, ঠিক ওই সময় আপুটা ডাক দিল, এই শোনো। আমি, জি আপু বলেন। আপু, আমার একটা হেল্প করতে পারবা? আমি, সেদিন আপনি আমার অনেক বড় হেল্প করেছেন, জড়িয়ে ধরতে দিয়েছেন। তাই আমি যদি আপনার হেল্পটা না করি তাহলে নিজেকে অপরাধী মনে হবে। আচ্ছা আপু, কি হেল্প লাগবে বলেন। আপু, আমি একটা খয়েরি রঙের বিড়াল, একটা সাদা রঙের কাক, একটা শাড়ি। আমি আপুটার কথায় কিছুটা ভয় পাই। কী সব বলছে আপুটা? খয়েরি রঙের আবার বিড়াল আছে নাকি? কাকের রঙ আবার সাদা হয় নাকি? আর এইসব তো কালো জাদুতে ব্যবহার করা জানতাম। আপুরা এইসব দিয়ে কী করবে? আমার ভয় পাওয়ার মুখটা দেখে আপু বলল, আরে আমি তো মজা করছিলাম। আমি ও আচ্ছা বলে হালকা একটু হেসে চলে গেলাম। ক্লাস শেষে হোস্টেলে ফিরলাম। দুপুরের খাওয়া শেষ করে ভাবলাম একটু মুভি দেখি। যেই ভাবা সেই কাজ। স্পাইডারম্যানের মুভিটা বের করে দেখতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে দরজায় লক। আমি একটু বিরক্ত হলাম। শান্তিতে একটা মুভি দেখতে পারছি না।
তবুও হাসি একটা মুখ করে দরজা খুলে দিলাম। দেখলাম পুলিশ এসে, সাথে আমাদের হোস্টেলের ম্যানেজার। পুলিশ বাহিনী আমার রুমের তল্লাশি নিচ্ছে। আমার রুমের এলোমেলো করে কি যেন খুঁজছিল, কিন্তু তারা কিছুই পেল না। কিছু না বলেই চলে গেলেন পুলিশ বাহিনী, কিন্তু ম্যানেজার বসে রইল আমার রুমে। তিনি যেন খুব টেনশনে আছেন। হঠাৎ করে ম্যানেজার সাহেব বললেন, আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারবা? আমি নিচতলা থেকে পানি এনে ওনাকে দিতেই উনি কিছু না বলে হনহন করে চলে যেতে লাগলেন। ম্যানেজার সাহেবের এমন আচরণে আমি কিছুটা অবাক হলাম। তারপর আর কি, আমি আবার মুভি দেখায় মনোযোগ হতে লাগলাম। কিন্তু আমার রুমে এমন একটা অবস্থা রেখে গেছে পুলিশ বাহিনী, কী আর বলবো। মুভি দেখা বাদ দিয়ে রুম গোছানো শুরু করলাম। ঠিক ওই সময় আমার চোখ পড়লো একটা পেন ড্রাইভ মেঝেতে পড়ে আছে। আমি পেন ড্রাইভটা হাতে নিলাম। এটা আবার কার? আমার রুমে কিভাবে এলো? আর হ্যাঁ, একটু আগেই তো পুলিশ ম্যানেজার সাহেব এসেছিল। এটা কি ওনাদের কারো? এইসব ভাবতে ভাবতে চোখ পড়লো পেন ড্রাইভের উপর দিকে। সেখানে লাল রঙের কিছু একটা দিয়ে লেখা ছিল ব্ল্যাক ফ্রাইডে। আমি কিছুটা অবাক হয়ে ভাবছি, ব্ল্যাক ফ্রাইডে বলতে অশুভ শক্তি বোঝায়। ব্ল্যাক ফ্রাইডে বলতে তো দিনটাতে ডিফারেন্টলি কোনো কুফা আছে। এইসব চিন্তা বাদ দিয়ে আমি বলতে লাগলাম, তাতে আমার কি, পেন ড্রাইভ তো আর আমার না। সো সেইখানে ব্ল্যাক ফ্রাইডে লেখা থাকুক আর যেই থাকুক, তাতে আমার কি। তাই আমি পেন ড্রাইভটা টেবিলের উপর রেখে রুম গোছাতে মনোযোগী হলাম। কিন্তু আমার কেন জানি বারবার ওই পেন ড্রাইভটার কথাই মনে হচ্ছিল। আমার খুব জানতে ইচ্ছে করছিল কী এমন আছে ওই পেন ড্রাইভে। তাই ঠিক করলাম আমি এখনই পেন ড্রাইভ ওপেন করে দেখব কী আছে ওই পেন ড্রাইভের ভিতর। যেই ভাবা সেই কাজ, মোবাইলে ওজিটি দিয়ে পেন ড্রাইভটা কানেক্ট করলাম। দেখলাম ভিতরে একটা মাত্র ফোল্ডারের ভিতরে কতগুলি ভিডিও। আমি একটা ভিডিও ওপেন করলাম। দেখলাম ভিডিওতে একটা তান্ত্রিক চোখ বন্ধ করে কী যেন মন্ত্র পড়ছিল। তান্ত্রিকের ঠিক পাশে বসা ছিল জাকির ও হাবিব ভাই। তারপর কিছুক্ষণ পর ম্যানেজার সাহেব আসছেন। তারপর আমি যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। দেখলাম ম্যানেজার সাহেবের হাতে একটা মানুষের কাটা মাথাটা দিয়ে এখনও টপ টপ করে রক্ত পড়ছে। আমি আর কোনো ভিডিও দেখার সাহস পাইনি। আমি খুব ভয়ে ভয়ে রুম থেকে বাইরে পেলাম। রাতের খাওয়া শেষ করতে ভাবলাম আজ আর লিখতে বসবো না। খুব ভয় করছিল, তাই তাড়াতাড়ি ঘুমাতে চলে যাই। কিন্তু আজ কেন জানি ঘুম আসছে না। হঠাৎ ঘড়ির দিকে চোখ পড়লে আমার 12:50। হঠাৎ রুমের ইলেকট্রিসিটি চলে যায়। আমি বিছানা থেকে উঠে মোমবাতিতে জ্বালাবো, ঠিক সেই সময় সেই অপরিচিত ঘ্রাণটা আমি আবার অনুভব করতে পারছিলাম। আমি ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে মোমবাতিটা জ্বালাম। তারপর আমি যা দেখলাম তা আমি কল্পনাও করতে পারিনি। দেখলাম সেই আপুটা একটা সাদা শাড়ি পরে হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়েছে। ব্যাগের ভিতর ছিল তার বলা সেই খয়েরি রঙের বেড়াল সাদা কাক। হঠাৎ দেখলাম আপুটা আমার দিকে ঠিক কেমন একটা রাগী দৃষ্টিতে তাকিয়েছে আর বলছে, তুই মরবি। তারপর আমার আর কিছু মনে নেই। যখন আমার সেন্স ফিরল তখন রাত 3:30। দেখতে দেখতে সকাল হয়ে গেলেও নাস্তা শেষ করলাম। ইউনিভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছে। ঠিক এমন সময় শুনলাম ম্যানেজার সাহেবও নাকি খুন হয়েছে। তাড়াতাড়ি করে ম্যানেজার সাহেবের রুমে ঢুকলাম। দেখলাম ম্যানেজার সাহেবের লাশটা ফ্যানের সাথে ঝুলছে। ম্যানেজার সাহেবের শরীরটা ক্ষতবিক্ষত করা, যেন কোনো হিংস্র পশু ওনার শরীর খুবলে খুবলে খেছে। ঠিক যেন জাকির হাবিব ভাইয়ের মৃত্যুর পুনরাবৃত্তি। আমি ম্যানেজার সাহেবের হাতের দিকে চমকালাম এবং চমকে উঠে দেখলাম ম্যানেজার সাহেবের হাতে ব্লেড দিয়ে কেটে লেখা হয়েছে ফ্রাইডে দ্য 13। আমি কিছুতেই মেলাতে পারছিলাম না। জাকির ভাই হাবিব ভাইয়ের কেটে লেখা হয়েছিল রুম নম্বর 513, কিন্তু ম্যানেজারের সাহেবের হাত কেটে লেখা ফ্রাইডে দ্য 13। হঠাৎ আমার চোখ পড়লো ম্যানেজার সাহেবের টেবিলের দিকে। আমি দেখতে পাচ্ছিলাম টেবিলের উপর একটা চিঠি, যেখানে রক্ত দিয়ে লেখা ছিল, তুই মরবি। আমি অনেক বেশি ভয় পেয়ে যাই এটা দেখে। তাহলে কি এরপর আমাকে মরতে হবে? এসব ভাবতে ভাবতে আমি আমার রুমে চলে আসি। আমার খুব ভয় করছিল। হোস্টেলে একের পর এক খুন চলছে, তার উপর সেই অপরিচিত ঘ্রাণ, সেই আপু, আবার সেই রক্তমাখা চিঠি। সব কিছু মিলিয়ে মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। কি করব আমি ঠিক বুঝে উঠতে পারছি না। ঠিক এই সময় আমার মনে পড়ে যায় সেই পেন ড্রাইভের কথা। তাড়াতাড়ি পেন ড্রাইভটা হাতে নিয়ে কানেক্ট করলাম। কিন্তু এরপর যা দেখলাম তাতে আমি আরও বেশি করে ভয় পেয়ে গেলাম। দেখলাম পেন ড্রাইভের ভিতরে কোনো ভিডিও নেই। এটা কিভাবে হতে পারে? কালকেই তো আমি দেখলাম অনেকগুলো ভিডিও রয়েছে পেন ড্রাইভটায়। হঠাৎ আমার চোখ পড়ল পেন ড্রাইভের অপর পাশে। কিন্তু আমি যা দেখলাম তা দেখে আমি জ্ঞান হারাই। জ্ঞান যখন ফিরল তখন রাত 11টা। তখন পেন ড্রাইভটা হাতে ধরাই ছিল। আমি পেন ড্রাইভের দিকে তাকিয়ে আবার ভয় পেয়ে গেলাম। একটু আগে পেন ড্রাইভে ব্ল্যাক ফ্রাইডে লেখা ছিল, সেখানে লেখা ছিল তুই মরবি, যেটা দেখে আমি সেন্সলেস হয়ে যাই। কিন্তু এখন পেনড্রাইভটার গায়ে কিছুই নেই। হঠাৎ রুমে সেই অপরিচিত ঘ্রাণটার আগমন করতে লাগলো। আমি ভেবে নিয়েছি আজ আমার শেষ দিন, আমাকে বোধহয় খুন করতে হবে। অপরিচিত সেই ঘ্রাণটা আমার খুব কাছে আসতে লাগলো। ঘ্রাণটা আমার যত কাছে আসছিল আমি তত বেশি ভয় পাচ্ছিলাম।
হঠাৎ একটা দমকা হাওয়া যেন আমার কানের কাছে এসে বলল, রাফি, চিনতে পারছো আমাকে? আমি ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাচ্ছি, কে বলছে এটা দেখার জন্য, কিন্তু কেউ তো রুমে। অপরিচিত ঘ্রাণ কেমন একটা মিলিয়ে যাচ্ছে। আমি রাতে না খেয়ে ঘুমিয়েছিলাম, তাই হয়তো খুব বেশি ক্ষুধা লাগছিল। ভয় লাগা সত্ত্বেও রুমের বাইরে বের হলাম না। আশেপাশে কোনো দোকানও খোলা নেই। কী আর করা, যথারীতি মন খারাপ করে রুমের ভিতরে ফিরে আসলাম। রুমের ভিতরে ঢুকে অনেক বড় একটা ধাক্কা খেলাম। রুমটা এত সুন্দর করে এত কম সময়ের মধ্যে সাজালো কে? আবার ভয়ও পেলাম। আমি তো আমার রুমে তালা লাগিয়ে গিয়েছিলাম, তাহলে কেউ কিভাবে ভিতরে আসবে? এসব ভাবতে ভাবতে টেবিলে গিয়ে তাকিয়ে দেখি টেবিলের উপরে একটা কেকও রাখা, আর কেকের উপর লেখা হ্যাপি বার্থডে সাদিক। আমি ঘড়ির দিকে তাকালাম, রাত এখন 12টা। ও হ্যাঁ, আজ 7ই অক্টোবর, আমার জন্মদিন। কিন্তু সেটা তো আমারই মনে নেই, এখানে তো কেউ জানে না আজ আমার জন্মদিন। তাহলে কে এই কেকটা রাখলো? সে কিভাবে জানলো আজ আমার জন্মদিন? আমি এইসব ভাবছি, ঠিক সেই সময় রুমে আবার সেই অপরিচিত ঘ্রাণটা অনুভব করতে লাগলাম। হুট করে রুমের ইলেকট্রিসিটি চলে গেল। আমার ভয়টা যেন আবার বাড়তে লাগলো। আমি অন্ধকার মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে মোমবাতিটা খুঁজতে দেবো, ঠিক সেই সময়ই আমার মনে হলো কেউ একজন আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ভয়ে পিছন দিকে তাকালাম, দেখলাম সেই আপুটা বসে আছে। আমি খুব বেশি ভয় পেয়ে যাই। আমি রুমের দরজা খুলে যেই না বাইরে দিকে দৌড় দিব ভাবছি, ঠিক সেই সময় আপুটা বলছে, কোনো লাভ হবে না, তুমি পালাতে পারবে না এখান থেকে। এটা শুনে আরও বেশি ভয় পেয়ে যাই, হয়তো আজই আমাকে মরতে হবে। কিছুক্ষণ নীরবতা চললো, তারপর সব নীরবতা ভেঙে আপুটা বলছে, চিনতে পারছো আমাকে? আমি, হ্যাঁ আপু, আমার ভুল হয়ে গেছে, সেদিন আপনাকে জড়িয়ে ধরে, প্লিজ আমাকে মারবেন না। আপু হালকা একটু হেসে বলল, ভয় পেও না, আমি তো আছি। আমি আমি মনে মনে বলছি, ওনাকে দেখেই ভয় পাচ্ছি, আর উনি বলছেন উনি তো আছেন। আপু, আজ তো তোমার জন্মদিন, চলো কেক কাটবে। আমি ভয়ে ভয়ে বললাম, আজ আমার জন্মদিন? এটা কে বলছে আজ আমার জন্মদিন না? আপুটা একটা ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে বলছে, আমি সব জানি, চলো কেক কাটবে। আমি আমি বাধ্য হয়ে কেক কাটতে গেলাম। আমি ঠিকমতো ছুরিটা ধরতে পারছি না। আপুটা একটু এগিয়ে আসলো, আমার হাতের উপর একটা হাত রেখে আপুটা আমাকে কেকটা কাটতে সাহায্য করলো। জানি না আপুটার ছোঁয়ায় আমি অনেক সুখ অনুভব করছিলাম। মনে হচ্ছিল আপুটা যদি এভাবে আমার হাতটা সারা জীবন ধরে রাখতো। আপুটা, কেক তো কাটা শেষ, এখন খাইয়ে দাও। আপনাকে আমি খাওয়াতে পারবো না, আমি অনেক ভয় পাচ্ছি। আপুটা, আমি কি ভূত নাকি পেতনি যে আমাকে ভয় পাবা তুমি? খুব রাগারাগি গলায় ভয়ঙ্কর একটা দৃষ্টি নিয়ে বলছে আপুটা। আমি, ভূত আবার বলে যে সে নাকি ভূত না, মনে মনে বলছি আমি। আপুটা, খাওয়াচ্ছ না কেন? আমি আপুটাকে খাওয়ালাম। আপুটা আমাকে একটুখানি খাইয়ে দিল। খাওয়া শেষে আমি জানতে চাইলাম, কে আপনি? আপুটা, তুমি আমাকে এখনও চিনতে পারো না? আমি, না, চিনতে পারিনি আপনাকে। বলবেন প্লিজ কে আপনি? আর এইভাবে আমাকে ভয় দেখাচ্ছেন কেন? আমি কি ক্ষতি করছি আপনার? আপুটা, ক্ষতি করনি, তবে আমি ইমোশনালি তোমার সাথে কানেক্টেড। আমার পরিচয় দিলে তুমি ঠিকই চিনবে, কিন্তু আজ না। তোমার সব প্রশ্নের উত্তর একদিন পেয়ে যাবে, আর সেদিনের পর আমি আর চাইলেও তোমার সামনে আসতে পারবো না। কথাটা বলে আপুটা চলে গেল, সাথে এই অপরিচিত ঘ্রাণটা আর পাচ্ছি না আমি। রুমের ইলেকট্রিসিটি চলে আসলো। জানি না কেন আপুটার কথা শোনার পর আমার খুব খারাপ লাগছে, কিন্তু কেন জানি না ভালোও লাগছে। ঘড়িতে তাকিয়ে দেখে 4টা বাজে। এখন তো আর ঘুমানো সম্ভব না, সকালে আবার ইউনিভার্সিটি আছে। এসব চিন্তা করতে করতে দেখলাম টেবিলের একপাশে একটা রঙিন কাগজে মোড়ানো বক্স রাখা। আমি উঠে গিয়ে তাড়াতাড়ি করে বক্সটা খুলতে লাগলাম। দেখলাম বক্সের ভিতরে একটা কাগজ রাখা। কাগজটা রক্তে ভিজে গেছে, কিছু একটা লেখা ছিল কাগজটায়, কিন্তু ঠিক বুঝতে পারছি না। একটু ভালোভাবে দেখতে লাগলাম, সেখানে লেখা ছিল ফ্রাইডে দ্য 13। আমি আবারও ভয় পেয়ে যাই, কী হচ্ছে? আমি যদি এগুলো কাউকে বলি, কেউ বিশ্বাস করবে না আমার কথায়। আমার সাথে কেন এসব হচ্ছে? সেই আপুটাই বা আসলে কে? এরপর তাহলে কে খুন হতে যাচ্ছে? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ছি মনে নেই। সকালে যখন ঘুম ভাঙলো, তখন শুনতে পাচ্ছিলাম বাইরে কিসের যেন একটা হইচই। তাড়াতাড়ি করে নামতে যাবো, ঠিক তখনই মনে হলো, আরে আমি কোথায়? এটা তো আমার রুম না। আমি তাড়াতাড়ি করে দরজা খুললাম, দেখলাম সবাই নিচের তলায়, আমার রুম 513 নিচে ভিড় জমাচ্ছে। কী হচ্ছে সেটা দেখার জন্য আমি তাড়াতাড়ি করে নিচের রুমে ভিতরে প্রবেশ করলাম, কিন্তু যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার লাশটা ফ্যানের সাথে ঝুলছে, শরীরটা ঠিক একইভাবে ক্ষতবিক্ষত করা, যেন কোনো হিংস্র পশু আমার শরীরের মাংসগুলো খুবলে খুবলে খেয়েছে। আর আমার হাতে ঠিক একইভাবে ব্লেড দিয়ে কেটে লেখা হয়েছে রুম নম্বর 513, আর তার ঠিক নিচেই লেখা ফ্রাইডে দ্য 13।
আমি যখন দেখলাম আমার লাশটা ফ্যানের সাথে ঝুলছে আর ঠিক একইভাবে আমার হাতে ব্লেড দিয়ে লেখা হয়েছে রুম নম্বর 513, তখন আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি তো এখানে আছি, তাহলে ফ্যানের সাথে এটা কার লাশ? হুবহু আমার মুখটা দেখতে আমি একটু কাছে গেলাম, দেখলাম আমার বাবা মা এসেছে। তারা খুব কান্নাকাটি করছে, আমি তাদের ডাকছি কিন্তু তারা আমার ডাকে সাড়া দিচ্ছে না। আমি তাদের সামনে দাঁড়িয়ে, তবু যেন কেউ আমাকে দেখতে পাচ্ছে না। আমি খুব করে ডাকছি সবাইকে, কিন্তু কেউ আমার কথা শুনেইনি, এমন একটা ভাব। আমি বারবার মাকে বলছি, মা আমি মারা যাইনি, এই দেখো আমি আছি। তাহলে তুমি কাঁদছো কেন? কিন্তু আমার আওয়াজ মায়ের কানে পড়ছেই না। আমি কি করব বুঝতে পারছিলাম না। কি হচ্ছে এসব? আমি এখন কোথায় যাব? এসব চিন্তা করতে করতে আমার মনে হচ্ছে কে যেন আমাকে টানছে, কোথায় একটা যেন নিয়ে যাচ্ছে। তারপর আমার আর কিছুই মনে নেই, হয়তো সেন্সলেস হয়ে গেছিলাম। চোখ খুলে আমি যে দেখলাম, আমি সেই পেন ড্রাইভে দেখা তান্ত্রিকটার সামনে বসে আছি। আমি খুব অবাক হলাম। আমি কিভাবে আসলাম এখানে? তাহলে কি আমি মরে গেছি? কেউ কি আমাকে কেন দেখতে পাচ্ছে না, শুনতে পাচ্ছি না বলেই আমি কান্না করতে লাগলাম। ঠিক সেই সময় আমার সামনে বসা তান্ত্রিকটি বলে উঠল, চুপ করো। আমি অনেক ভয় পেয়ে যাই ওনার আওয়াজ শুনে, কিন্তু ভয়ের চেয়ে বেশি অবাক হই, কারণ আমার আওয়াজ উনি শুনতে পাচ্ছিলেন। আমি কিছুক্ষণ এখানে বসে রইলাম, আমি উঠতে যাব, ঠিক তখন সময় তান্ত্রিকটা বলে উঠল, চুপ করে বসে থাক। আমি তান্ত্রিকের কথা শুনে সত্যি সত্যি বেশি ভয় পেয়ে যাই। কি করব? এই তান্ত্রিক আমার সাথে, আমাকে কেন নিয়ে এসেছে তান্ত্রিকটা এখানে? মনে মনে ভাবছিলাম এসব। তান্ত্রিক তখন গম্ভীর গলা বললেন, আমি এখানে তোকে নিয়ে আসিনি, তুই এখানে একাই আসছিস। আমি আরও বেশি ভয় পেয়ে গেলাম। আমি একটু আগে কথাগুলো মনে মনে বলছিলাম, কিন্তু উনি কিভাবে আমার মনের কথা বুঝলেন? তান্ত্রিকটা আবার বলছে, আমি সব জানি। আমি তখন নিজের সব ভয়কে দূর করে তান্ত্রিককে বললাম, প্লিজ আমাকে হেল্প করেন। আমি মারা যাইনি, কিন্তু সবাই ভাবছে আমি মারা গেছি। আমাকে আপনি ছাড়া কেউ দেখতে পাচ্ছে না বা শুনতে পাচ্ছে না। আমার মতো দেখতে একটা মানুষের লাশকে আমার বাবা মা আমার লাশ ভাবছে, কিন্তু আমি তো মরিনি বলেই কান্না করতে লাগলাম। তখন তান্ত্রিকটা বলে উঠলো, ওটা তোরই লাশ, আর ওটা কোনো অন্য মানুষ না, ওটা তুই। তুই কাল রাতে মারা গেছিস। তোর নিলয় স্যারের কথা মনে আছে? তোর মৃত্যুর জন্য দায়ী উনি। আমি তান্ত্রিকের কথায় পুরো ভেঙে গেছি। তাহলে কি আমি মারা গেছি? এখানে কি সব শেষ? তান্ত্রিক, সব শেষ। আমি তান্ত্রিকের কথা শুনে আমি খুব কান্না করছি আর বলছি, আমি চাই না মরতে। আমি মরে গেলে আমার বাবা মা কীভাবে? আমার বাবা মা যে অনেক স্বপ্ন নিয়ে আমাকে নিয়ে। তান্ত্রিক কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই রুম নম্বর 513-তে উঠেছিলি কেন? প্রথমে জাকির, পরে হাবিব ও তোদের ম্যানেজার মরার পরও তুই কেন ওই রুমে ছিলি? তোর মৃত্যু তুই নিজেই ডেকে এনেছিস। আমি কি করেছি আমি? আর নিলয় স্যার আমার মৃত্যুর জন্য দায়ী মানে? তান্ত্রিক হা হা একটা ভয়ঙ্কর হাসি দিয়ে তান্ত্রিক বলেছে, তোকে খুন করা হয়েছে, আর তোর খুনটা করেছে তোদের নিলয় স্যার। শুধু তোকে না, প্রথমে জাকির, হাবিব, পরে তোদের ম্যানেজার, সবাইকে খুন করেছে তোদের নিলয় স্যার। আমি কি বলছেন এসব? নিলয় স্যার কেন খুন করতে যাবে? আর আপনি কি পাগল নাকি? আমি যদি মরেই যেতাম তাহলে আপনার সাথে কীভাবে কথা বলছি? তান্ত্রিক তুই মারা যাসনি, কিন্তু বন্দি হয়ে গেছিস সময়ের সাথে। তুই আর ফিরতে পারবি না সেখান থেকে। তোর লাশ কবরে দেওয়ার সাথে সাথে তুই আর কথা বলতে পারবি না আমার সাথে। তোর মৃত্যু তখনই হবে। আমি কী সব বলছেন? আমি সময়ের কাছে বন্দি হয়ে গেছি মানে? আর ওই লাশটার সাথে আমার সম্পর্কর কী? তান্ত্রিক, কালকে তারিখটা মনে আছে তোর? 13ই জানুয়ারি ছিল, আর ওই দিনটা ছিল শুক্রবার। তার মানে বুঝতে পারছিস, ফ্রাইডে দ্য 13। ম্যানেজার খুনের পর হাতে লেখা ছিল ফ্রাইডে দ্য 13। তার মানে বুঝিস, তোকে আগেই বলে রেখেছিল যে মাসের 13 তারিখ শুক্রবার হবে, সেদিন তোকে মরতে হবে, কিন্তু বুঝিসনি। তুই আটকে গেছিস ব্ল্যাক ফ্রাইডের জালে। তুই যে এখনও আমার সাথে কথা বলতে পারছিস, সেটা ওই মেয়েটার জন্য। ওই মেয়েটা না থাকলে তুই এতক্ষণ মারা যেতি। মেয়েটা অনেক চেষ্টা করেছিল তোকে বাঁচাতে, কিন্তু তবুও তুই আটকাতে পড়ে গেছিস ব্ল্যাক ফ্রাইডের জালে। আমি কিন্তু কেন? নিলয় স্যার, জাকির, হাবিব ও ম্যানেজার সাহেবকে খুন করেছেন, আর আমার সাথেই বা কেন ওসব হলো? নিলয় স্যার কি কোনো ভূত নাকি? কোনো জানোয়ার যে এইভাবে নির্মম খুন করবে সবাইকে? এটা কোনো মানুষ কিভাবে করতে পারে? তান্ত্রিক গম্ভীর স্বরে বলল, নিলয়কে তোরা কেউ দিনের বেলায় দেখেছিস কখনো? দেখিসনি তো, দেখবিই বা কী করে? নিলয় তো আজ থেকে 10 বছর আগেই মারা গেছে। নিলয় রাতে তোদের ক্লাস কেন নিত বুঝতে পারছিস? এসব বলে তান্ত্রিকটা উঠে গেলেন তার আসন থেকে। আমি তখনও সেখানেই বসেছিলাম। আমি তান্ত্রিকের কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে যাই। তাহলে কি এতদিন আমার নিলয় স্যারের ভূতের সাথে ক্লাস করছিলাম? আচ্ছা, কেন করছে এসব নিলয় স্যার? আমি ভাবতে লাগলাম কিভাবে আমি বের হব এই সময়ের জাল থেকে। আমি লাশটা তো
কবরে দিলে আমি মারা যাব, আর ফিরতে পারবো না ব্ল্যাক ফ্রাইডের জাল থেকে। সারা জীবনের মতো আটকে পড়ে যাব এই জগতে। এসব ভাবতে ভাবতে হঠাৎ আমার মনে হতে লাগলো কেউ আমার পিছনে দাঁড়িয়েছে। ঠিক তখনই আমি অনুভব করতে পারছিলাম সেই অপরিচিত ঘ্রাণটা। আমি পিছনে তাকিয়ে দেখি সেই আপুটা বলছে, আমি কালকে অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ব্ল্যাক ফ্রাইডের সময় শেষ হয়ে যায়। তুমি আটকা পড়ে যাও সময়ের জালে। খুন করতে পারিনি তোমায় নিলয় স্যার, বাঁচাতেও পারিনি আমি। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। কি হচ্ছে এসব, কেন হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ নীরব থেকে বললাম, আপু আমাকে আপনি হোস্টেলে নিয়ে যেতে পারবেন প্লিজ? আপু বললো, হুম চলো। কিছুক্ষণ পর পৌঁছালাম, আপুটার সাথে হোস্টেল রুমে ঢুকলাম। আমার রুম 513-তে। আমি ঢুকেই আমি অবাক হয়ে গেলাম। তাকিয়ে রইলাম আমার ফোনের দিকে। আজ 16 তারিখ, কিন্তু কিভাবে? আমি তো আটকা পড়ি 13 তারিখ, আজ 16 তারিখ। তাহলে আমার লাশটা 3 দিন থেকে এভাবে ফ্যানে ঝুলছে। তখন আপুটা বলে উঠলো, তুমি যা ভাবছো তা কিন্তু ঠিক না। আজ 13 তারিখ, তুমি এসব ভেবো না। তুমি যদি সময়ের এই কালো জাল থেকে বের হতে না পারো, তাহলে তুমি আবার ফিরে যাবে তোমার দুনিয়ার 13 তারিখ। আর যদি সময়ের এই জাল থেকে বেরোতে পারো, তাহলে তুমি আটকা পড়ে যাবে। তোমার লাশটি যখন কবর দেওয়া হবে, ঠিক তখনই তুমি সারা জীবনের জন্য আটকা পড়ে যাবে এই কালো জগতে। আমি আর চাইলেও তোমার সাথে কখনো কথা বলতে পারবো না। আপুটার কথা শেষ হতে না হতেই শুনতে পেলাম বাইরে খুব হইচই। আমি বাইরে আসলাম কি হয়েছে সেটা দেখার জন্য। দেখি সবাই কেন জানি না নিলয় স্যারের রুমের সামনে ভিড় জমাচ্ছে। আমি খুব অবাক হলাম, নিলয় স্যার তো তাই এই হোস্টেলের রুমে আসে না, তাহলে সবাই কি করছে ওখানে? এসব ভাবতে ভাবতে চলে আসলাম নিলয় স্যারের রুমের সামনে। ভিতরে ঢুকে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি আমার চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম নিলয় স্যারের শরীরটা ক্ষতবিক্ষত করা, মনে হচ্ছে কোনো হিংস্র পশু নিলয় স্যারের দেহটাকে খুবলে খুবলে খেয়েছে। আমি আরও বেশি ভয় পেয়ে যাই। দেখি নিলয় স্যারের হাতে ঠিক একইভাবে ব্লেড দিয়ে কেটে লেখা রুম নম্বর 513, তার পাশে লেখা ফ্রাইডে দ্য 13। আমার কাছে এই খুনের কোনো ব্যাখ্যা ছিল না। নিলয় স্যার যদি সবার খুনি হয়, তাহলে নিলয় স্যারকে কে খুন করলো? তাও আবার আগের ঠিকভাবে যেভাবে জাকির ম্যানেজার খুন হয়েছিল, এরপর কে খুন হতে যাচ্ছেন? আমি আমি যা দেখলাম, আমার লাশটা ফ্যানের সাথে ঝুলছে, আর ঠিক একইভাবে আমার হাতে ব্লেড দিয়ে কেটে রাখা হচ্ছে রুম নম্বর 513। তখন আমি কিছুই বুঝতে পারলাম না। আমি তো এখানে আছি, তাহলে ফ্যানের সাথে এটা কার লাশ ঝুলছে? হুবহু আমার মতো দেখতে। আমি একটু কাছে গেলাম, দেখলাম আমার বাবা মা এসে তারাও কান্নাকাটি করছে। আমি তাদের ডাকছি, কিন্তু তারা আমার ডাকে সাড়া দিচ্ছে না। আমি তাদের সামনে দাঁড়িয়ে, তবু যেন কেউ আমাকে দেখতে পাচ্ছে না। আমি খুব করে ডাকছি, কিন্তু কেউ আমার কথা শোনে না, এমন একটা ভাব। আমি বারবার মা বলছি, আমি মারা যাইনি, এই দেখো। তাহলে তুমি কাঁদছো কেন? কিন্তু আমার আওয়াজ কানে পড়ছে না। আমি কি করব বুঝতে পারছি না। কি হচ্ছে এসব? আমি এখন কোথায় যাব? এসব চিন্তা করতে করতে আমার মনে হচ্ছে কে যেন আমাকে টানছে, কোথায় যেন একটা নিয়ে যাচ্ছে। তারপর আমার আর কিছু নেই, সেন্সলেস হয়ে গেছিলাম। চোখ খুলে যা দেখলাম, আমি সেই পেন ড্রাইভ দেখা তান্ত্রিকটার সামনে। আমি খুব অবাক হলাম, আমি কিভাবে আসলাম এখানে? মারা গেছি তাহলে? কেউ আমাকে কেন দেখতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না বলেই কান্না করতে লাগলাম। ঠিক সেই সময় আমার সামনে বসা তান্ত্রিকটা বলে উঠলো, চুপ কর। আমি অনেক ভয় পেয়ে যাই ওনার আওয়াজ শুনে, কিন্তু ভয়ের চেয়ে বেশি অবাক হই, কারণ আমার আওয়াজ উনি শুনতে পাচ্ছিলেন। আমি কিছুক্ষণ ওখানে বসে রইলাম। আমি উঠতে যাব, ঠিক তখনই তান্ত্রিকটা বলে উঠলেন, চুপ কর। আমি তান্ত্রিকের কথা শুনে সত্যি সত্যি খুব বেশি ভয় পেয়ে যাচ্ছিলাম। কি করবে এই তান্ত্রিক আমার সাথে? আমাকে কেন এখানে নিয়ে এসেছে তান্ত্রিক? মনে মনে এসব ভাবছিলাম। তান্ত্রিকটা তখন গম্ভীর গলায় বলল, আমি এখানে আসিনি, তুই এখানে একাই আসছিস। আমি আরও বেশি ভয় পেয়ে গেলাম। মনে আগের কথাগুলো বলছিলাম, কিন্তু কিভাবে আমার মনের কথা বুঝলে? তান্ত্রিকটা আবার বলছে, আমি সব জানি। আমি তখন নিজের সব ভয়কে দূরে রেখে তান্ত্রিককে বললাম, তখন তান্ত্রিক বলে উঠলেন, ওটা তোরই লাশ। আমি কিন্তু কেন? নিলয় স্যার জাকির, হাবিব ও ম্যানেজার সাহেবকে খুন করেছেন, আর আমার সাথেই বা কেন ওসব হলো? নিলয় স্যার কি কোনো ভূত নাকি কোনো জানোয়ার এইভাবে নির্মমভাবে খুন করছে সবাইকে? এটা কেন? মানুষ কিভাবে করতে পারে? তান্ত্রিক গম্ভীর স্বরে বলল, নিলয়কে তোরা কোনো দিন দিনের বেলা দেখেছিস? দেখিসনি তো, দেখবেই বা কী করে? নিলয় তো 10 বছর আগে মারা গেছে। তোদের ক্লাস নিতে বুঝতে পারছিস? এসব বলে তান্ত্রিকটা উঠে গেল আসন থেকে। আমি তখনই সেখানে বসাছিলাম। আমি তান্ত্রিকের কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে যাই। তাহলে কি এতদিন আমরা নিলয় স্যারের ভূতের সাথে ক্লাস করছিলাম? আচ্ছা, কেন করছে এসব নিলয় স্যার? আমি ভাবতে লাগলাম, কিভাবে আমি বের হবো এই সময়ের চাল থেকে? আমার লাশটি কবরে দিলে তো আমি মরেই যাব, আমি আর ফিরতে পারবো না।
ফ্রাইডের জাল থেকে সারা জীবনের জন্য আটকে পড়ে গেছি এই জগতে। এসব ভাবতে ভাবতে হঠাৎ আমার পিছনে দাঁড়িয়ে ঠিক তখনই অনুভব করতে পারলাম সেই পরিচিত ঘ্রাণটা। আমি পিছনে তাকাতেই দেখি আপুটা আমাকে বলছে, কালকে এই খুনের কোনো ব্যাখ্যা ছিল না। নিলয় স্যার যদি খুন হবেন, তাহলে নিলয় স্যারকে কে খুন করলো? তাও আবার ঠিক আগের মতো ভাবে, যেভাবে জাকির, হাবিব, ম্যানেজার সাহেব খুন হয়েছিল। তাহলে এরপর কে খুন হতে পারে? আমি কি তাহলে সারা জীবনের মতো আটকা পড়ে যাব এই কালো জগতের? আমি সেই অপরিচিত ঘ্রাণটা আর পাচ্ছি না। আপুটা কি সত্যি সত্যি চলে গেছে? তাহলে কি সেই আপুটার সাথে আমার আর কথা হবে না? আমি এখান থেকে কিভাবে বেরোবো? তাহলে কি সারা জীবনের মতো বন্দি হয়ে গেলাম এই কালো জগতে? আমি কি করব বুঝতে পারছি না। ঠিক তখনই মাথায় এলো তান্ত্রিকের কথা। যেই ভাবা সেই কাজ। সাথে সাথে চলে গেলাম তান্ত্রিকের কাছে। আমি সব কথা তান্ত্রিককে বলতে যাব। ঠিক তখনই তান্ত্রিক বলল, আমি জানি তুই কী বলতে চাস। চিন্তা করিস না, কিছু হবে না তোর। বেঁচে গেছিস তুই। আগামীকাল তুই ফিরতে পারবি তোর পৃথিবীতে। তান্ত্রিকের কথাগুলো শুনে আমি খুশিতে আত্মহারা। তাহলে আমি অবশেষে আগামীকাল ফিরতে পারবো বাড়িতে। খুব খুশি আমি, কিন্তু মনে হাজারো প্রশ্ন জমা আছে। তান্ত্রিক কাছে জানতে চাইবো কি না ভাবছি। ঠিক সেই সময় তান্ত্রিক বলে উঠল, কি জানতে চাচ্ছিস বল? আমি খুব অবাক হয়ে ভাবছি তান্ত্রিক কীভাবে আমার মনের কথা বুঝে যায়। যাকগে, তান্ত্রিকের কাছে জানতে চাইলাম, জাকির, হাবিব, ম্যানেজারকে যদি নিলয় খুন করে থাকে, তাহলে নিলয় স্যারকে কে খুনলো? তান্ত্রিক একটা ভয়ঙ্কর হাসি দিল, মূর্খ তোরা। ওটা নিলয় ছিল না, ওটা ছিল নিলয়ের যমজ ভাই। তুই কি লাশের চোখ দেখিসনি? চোখটা ছিল সাদা বর্ণের স্বাভাবিক চোখ, আর নিলয়ের চোখ ছিল নীল, যেই চোখ কোনো মানুষের হতে পারে না। তবুও বুঝতে পারলি না এটা নিলয়? না, আমি তবুও বুঝতে পারছি না। তান্ত্রিক, চিন্তা করিস না, শ্রেয়া তোকে সব ঘটনা খুলে বলবে। কিন্তু সেই আপুটা চলে গেছে, আর যাবার সময় এটাও বলে গেছে যে আমি চাইলে তার সাথে আর কথা বলতে পারবো না। তান্ত্রিক, তুই একদম চিন্তা করিস না, শ্রেয়াকে কিছু সময়ের জন্য তোর সাথে কথা বলার সুযোগ করে দিতে পারি। এতটুকু ক্ষমতা আমার আছে। বিকট একটা হাসি দিয়ে এই বলে তান্ত্রিকটা কি মন্ত্র বলতে লাগলো। কিছুক্ষণ পর আমি আবার সেই অপরিচিত ঘ্রাণটা পেলাম। কেউ আমাকে বলল, সাদিক পেছনে দেখ। আমি পেছনে তাকাতে সেই আপুটাকে দেখতে পেলাম। আমি ছুটে তার কাছে চলে গেলাম। আমি তাকে কিছু বলতে যাব, তখনই সেই আপুটা বলল, তুমি কি বলবে? আমি সব জানি। নিলয় স্যার চলে যাওয়ার পর আমার খুব খারাপ লেগেছিল, কেননা সে আমার ভালোর জন্য চলে গেছে। এসব কথা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। আমি স্বপ্নে দেখলাম নিলয় স্যার আমাকে বলছেন, তোমাকে আমার খুব ভালো লেগে, কেউ আমাকে চিনতে পারেনি, কিন্তু তুমি পেরেছো। আমার চলে যাওয়া তুমি আমাকে কি নিয়ে ভেবেছো? তোমার যদি কখনো কোনো সাহায্য লাগে আমাকে স্মরণ করবে, আমি চলে আসবো। আমি দ্রুত ঘুম থেকে লাফিয়ে উঠলাম। আমার রুমমেট বলল, কি হয়েছে? আমি বলতে লাগলাম, নিনি। কি নিনি? বলছি, যা বলবি ভালো করে বল। আমি বললাম, নিলয়ের স্যার এসেছিল। ধুর, নিলয় স্যার তো সেই কবেই রিজাইন করে চলে গেছে। এই ঘটনায় কিছুদিন পর আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে। হাবিব, জাকির আমাকে অনেক আগের থেকে ফলো করতো, আর আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি রাজি হইনি। এই জন্য 13 তারিখ শুক্রবার জাকির, হাবিব আমাকে নির্জন জায়গায় পেয়ে অজ্ঞান করে আমার রুম নম্বর 513-তে নিয়ে যায়, আর আমাকে ধর্ষণ করে খুন করে ফেলে। আর সাথে নিলয় স্যারের ভাই ও ম্যানেজার যুক্ত ছিল। কিন্তু আমার অতৃপ্ত আত্মা আবার ফিরে আসে বদলা নেওয়ার জন্য, কিন্তু আমার শরীর ছিল না, তাই আমি কিছু করতে পারছিলাম না। তখন আমার নিলয়ের কথা মনে পড়লো। আমি নিলয় স্যারকে স্মরণ করতে লাগলাম। কিছুক্ষণ পর উনি এসে হাজির। আমাকে বলল, আমি সবই জানি, তুমি আমাকে কেন স্মরণ করছো। আমি বললাম, স্যার আমাকে সাহায্য করবেন প্লিজ। নিলয় স্যার বলল, কথা যখন দিয়েছি অবশ্যই সাহায্য করব। উনি আমাকে বলল, তুমি আমার শরীরে প্রবেশ করো। আমি ওনার কথা মতো ওনার শরীরে প্রবেশ করলাম, আর এইভাবে আমি একে একে খুন করতে লাগলাম। আমি তোমাকে অনেকবার ইঙ্গিত দিয়েছি, রুম নাম্বার 513-তে থেকে চলে যাও, কিন্তু তুমি আমার ইঙ্গিত বুঝতে পারনি। যদিও আত্মাটা আমার ছিল, কিন্তু শরীরটা তো ছিল না, তাই তোমাকে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। আমার বদলা নেওয়া শেষ, আমি চললাম। এই কথাগুলো বলে আপুটা ধোঁয়ার সাথে মিলিয়ে চলে গেল, আর সেই অপরিচিত ঘ্রাণটাও। আমি পিছনে ফিরলাম। তান্ত্রিক আমাকে বলল, তোর কপাল ভালো, তাই এই যাত্রায় বেঁচে গেলি। এই বলে তান্ত্রিকটাও গায়েব হয়ে গেল। আমি তাড়াতাড়ি রুম নম্বর 513-তে আমার জিনিসপত্র গুছিয়ে রুমটা ছেড়ে দিলাম। তারপর থেকে রুম নম্বর 513-তে আর কেউ থাকে না। ক্রেডিট পুরো রফি ভাইয়ের। ভুল ত্রুটিগুলো ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। গল্পটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। এটা একটা সত্যি ঘটনা অবলম্বনে। গল্পটা পুরোটাই পড়বেন, ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রুম নম্বর 513।